প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকেও আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পড়ব। প্রথমেই বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায়, বলতে গেলে প্রায় 3টি অধ্যায়ের সমপরিমাণ দ্বিতীয় অধ্যায়টি। আর আমরা এই অধ্যায়ের চাহিদার অংশটুকু প্রায় শেষ করে ফেলেছি, সামান্য একটু হয়তো বাদ আছে, সেটা আমরা একটু পরে ক্লাসে পড়ব। আজকে আমরা চাহিদার সাথে সাথে আমাদের যোগানও পড়া দরকার। আমরা আজকে যোগান থেকে কিছু বিষয়, কিছু ধারণা নিব। যোগান থেকে আমরা আজকে কিছু ধারণা নিব। আমরা দেখি যে আজকে আমাদের পাঠের বিষয়গুলো কি। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়, ভোক্তা উৎপাদকের আচরণ। এই অধ্যায় থেকেই আমি প্রথমেই বলেছি যে চাহিদার দিক মোটামুটি আমাদের পড়া শেষ, তাই আজকে আমরা যোগানের দিকটা শুরু করব। আজকে আমরা পড়ব যোগান কাকে বলে, যোগান এবং আরেকটা বিষয় মজুদ। এই মজুদও কাকে বলে এবং যোগান মজুদের পার্থক্য এবং যোগান বিধি, এই সামান্য অংশই আজকে আমরা পড়ব। তাহলে আজকে আমরা শুরু করি, দেখি যোগান কাকে বলে। যদি এটা পড়ার আগে আমি একটু গল্প করে নেই। ধরো তোমার বাবা একজন কৃষক, তোমার বাড়িতে ধান হয়, পাট হয়। ধান পাটগুলো নেয়ার পরে জমি থেকে শুকানোর পরে এগুলো তোমাদের বাড়িতে কোনো গোলা ঘরে বা ঘরে রেখে দাও। হ্যাঁ, তখনই কেন বিক্রি করে দাও না যে কিছুদিন গেলে দাম বাড়বে এবং দাম যখন বাড়বে তখন বাজারে নিয়ে বিক্রি করবে। এখন কেন বাজারে নিয়ে বিক্রি করছে না? এখন বিক্রি করছে না, বাজারে দাম কম। তবে বিপদে পড়লে কিছু বিক্রি করে বাজার সদাই করতে হয়, সেটা ভিন্ন জিনিস। নর্মালি যেটা করে ঘরে রেখে দেয় এবং যখন দাম বাড়ে তখন বিক্রি করে। যখনই দাম বাড়ে তখনই বিক্রি করে, বাজারে নিয়ে বেশি বেশি করে বা সবই বিক্রি করে দেয়। আর যখন দাম কম থাকে তখন বিক্রি করে না। এই একটা ধারণা আমরা পাইলাম। আরেকটা ধারণা আমরা আরেকটু গল্প করে নিই। সেটা হচ্ছে এই যে আমরা যে ক্ষেত থেকে ধান পাট নেয়ার পরে শুকানোর পরে ঘরে রেখে দিই, এটাকে বলে মজুত করে। সরিষা, ধান, পাট এগুলা মজুত করে রাখি, ঘরে মজুত করে রাখি, মজুত করা মানে জমা করে রাখি, এবং যখনই দাম বাড়ে তখনই কিন্তু এটা আমরা বিক্রি করি, অর্থাৎ আমরা বাজারে যোগান দেই, এরকম ব্যাপারগুলা। আরেকটা বিষয় তুমি চিন্তা করো, তোমার ঘরে কত মন ধান, পাট বা সরিষা জমায়ে রাখবা, মজুত করে রাখবা, এটা কিন্তু নির্ভর করে উৎপাদনের উপর। তোমার বাবার উৎপাদন যদি 100 মন হয় তাহলে 100 মন মজুত করতে পারবা, যদি 200 মন হয় 200 মন। যদি 100 মন উৎপাদন হয় খেতে, তুমি 200 মন কিন্তু ঘরে গোলা করে জমাইতে পারবা না। তাহলে দেখা যাচ্ছে উৎপাদনের সমান মজুত করা যাইতে পারে। আবার তোমার বাবার 100 মন উৎপাদন হয়েছে খেতে, ঘরে 100 মন জমায়ে রাখলা, এবং এই 100 মন থেকে তুমি 100 মনই বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারো। অর্থাৎ এই যে বাজারে বিক্রি করা, এইটাকে বলা হচ্ছে যোগান। অর্থাৎ যোগান আর দাম কিন্তু কি হইতে পারে, সমান হইতে পারে। অথবা 100 মন সরিষা হইছে, 100 মন ঘরের থেকে জমাইলা, মজুত করলা, পরে তুমি 10 মন বাজারে বিক্রি করলা, তাহলে কি মজুত এই ক্ষেত্রে 100 মন কিন্তু যোগান 10 মন। অর্থাৎ মজুত এই ক্ষেত্রে বেশি হইতে পারে, যোগান কম হইতে পারে। তাহলে আমরা বুঝলাম 100 মন হইলে 100 মন ঘরে রাখলে 100 মন মজুত, আর 100 মন বাজারে বিক্রি করে দিলে তাহলে এটা যোগান। অর্থাৎ এই ক্ষেত্রে মজুদ আর যোগান কি হইতে পারে, সমান হয়ে যেতে পারে। আবার পরের উদাহরণ দিলাম, 100 মন ঘরে মজুদ, 10 মন বিক্রি করলা, তাহলে মজুদ 100 মন, যোগান কি হইতে পারে, কম হইতে পারে। অর্থাৎ মজুদ আর যোগান সমান হইতে পারে, অথবা মজুদ বেশি হইতে পারে, যোগান কম হইতে পারে। আবার উল্টাভাবে বললে যোগানের চাইতে মজুদ বেশি হইতে পারে। যোগান দিছো 10 মন, যোগান দিছো তুমি 10 মন, যোগান দিছো তুমি কয় মন বললাম, যোগান দিছো তুমি 10 মন, আর ঘরে তোমার মজুদ আছে 100 মন। তাহলে এই ক্ষেত্রে যোগানের চাইতে মজুদটা কি বড় হইতে পারে। এই জিনিসটা মাথায়, এগুলো আমাদের পড়াতে কাজে লাগবে। তাহলে আমরা পড়া শুরু করি, দেখি এক এক করে যোগান কাকে বলে। যদি আসে যোগান কাকে বলে, তাহলে আমরা এই যে এইটুকু মোটা হরফের এইটুকু বলবো। দেখো, সাধারণ অর্থ বলতে যোগান বলতে দ্রব্যের সরবরাহকে নির্দেশ করে, তো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়াকে বোঝায়। আচ্ছা দেখি, কিন্তু অর্থনীতিতে আমরা জানি সবসময় একটু ব্যতিক্রম সংজ্ঞা হয়। দেখি আমরা অর্থনীতিতে কি বলে, আমরা একটু দেখে নেই। দেখি আমরা অর্থনীতিতে কি বলে।
অর্থনীতি যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে, দুইটা কথা বলছে, এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে। বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ তিনটা কথা বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বোঝায়। তাহলে আমরা এইটার থেকে বলতে পারি অর্থনীতিতে যোগান বলতে তিনটা কথা বলছে, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা বা বিক্রেতাগণ, একজনও হইতে পারে অনেকজনও হইতে পারে। তাহলে বিক্রেতা বা বিক্রেতাগণ যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে, ইচ্ছুক থাকে বা বিক্রি করে তাকেই যোগান বলা হয়। আমি আরও একবার বলি, তিনটা বিষয় বলছে, একটা হচ্ছে নির্দিষ্ট সময়, একটা হচ্ছে নির্দিষ্ট দাম, আর একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা বা বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে, রাজি থাকে, তোমার যেইটা ইচ্ছা বলতে পারো, ইচ্ছুক থাকে, রাজি থাকে বা বিক্রি করে তাকেই যোগান বলা হয়। এইটুকু আমরা এখান থেকে যোগান কাকে বলে আমরা শিখে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সময় কেন বলে? এই যে নির্দিষ্ট সময়টা কেন বলছে, নির্দিষ্ট সময়, হ্যাঁ নির্দিষ্ট সময় বলছে, সকালে যেরকম দাম থাকে বিকালে সেরকম দাম থাকে না, আজকে যেই দাম থাকে আগামীকাল সেই দাম থাকে না, আজকে যেই দাম থাকে গতকাল সেই দাম থাকে না। এই জন্য নির্দিষ্ট সময় বলছে, কারণ সময়ের উপর দামটা উঠানামা করে। নির্দিষ্ট দাম বলছে, নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট দাম। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে সময়টাও নির্দিষ্ট করতে হবে এবং দামটাও নির্দিষ্ট ভাবে চিন্তা করতে হয়। কারণ কি, সময়ের সাথে সাথে দাম চেঞ্জ হয়, কিন্তু এই জন্য একটা নির্দিষ্ট সময় চিন্তা করলে ওই নির্দিষ্ট সময়ের একটা নির্দিষ্ট দামকে চিন্তা করে আলোচনা করা যায় বা কথা বলা যায়। কারণ সকালে এই দাম থাকে একরকম, বিকালে হয়ে যায় আরেক রকম। যদি ধরো সকালে দাম ছিল 200 টাকা মন, তুমি চিন্তা করছিলা 400 টাকা দরকার, 2 মন বিক্রি করলে হয়ে যেত, বিকালে যায় দেখলা দাম হয়ে গেছে 100 টাকা মন, তাহলে কিন্তু তোমার 4 মন বিক্রি করতে হবে। এই যে ব্যাপারটা এরকম, বা বিক্রি করার সিদ্ধান্ত তুমি চেঞ্জ করে ফেলতে পারো, বিক্রির পরিমাণ শূন্য হয়ে যেতে পারে, 4 মন না হয়ে যে আমি বিক্রিই করব না, এরকমও হইতে পারে। তাহলে বিষয়টা এরকম। এইখানে দেখো পরে বলছে, কি বলছে দেখো, যোগান, কি বলছে দেখো, যোগান উৎপাদনের উপর নির্ভরশীল। এগুলো আমি প্রথমেই গল্পের মধ্যে বলছিলাম যে কত মন খেতে উৎপাদন হয় তার উপরেই ঘরে মজুদ হয়, তার উপর নির্ভর করে, তার চাইতে বেশি মজুদ হইতে পারবে না, এবং ওই মজুদের চাইতে বেশি যোগানও দেওয়া সম্ভব না। তোমার খেতে 100 মন হয়েছে, তুমি ঘরে মজুদ করতে পারবে 100 মন, আর বাজারেও বিক্রিও করতে পারবে 100 মন। আলটিমেটলি ওই উৎপাদনের উপরেই মজুদ হয়ে এসে যোগান হয়, উৎপাদনের উপরেই যোগান নির্ভরশীল। তারপরে বলছে হলেও উৎপাদনের উপর যোগান নির্ভরশীল হলেও দ্রব্যের দাম এবং সময়ের উপর যোগান অনেকটা নির্ভর করে। কিভাবে দেখো, তোমার 100 মন উৎপাদন হয়েছে, তুমি ঘরে মজুদ করছো না 100 মন, এখন পেঁয়াজ হইলো, ধরো পেঁয়াজ 100 মন মজুদ করছো, এখন পেঁয়াজ হইলো 5 টাকা কেজি, তুমি কি বিক্রি করবা? না। তুমি এখন দেখা গেলো বিক্রি না করলেও হাতে টাকা নাই, তেল সাবান নুন আনতে পারবে না, তখন অল্প কিছু বিক্রি করে ওই প্রয়োজন মেটাবা, সব বিক্রি করবে না। তার মানে ওই দাম কম বললে অল্প যোগান দিচ্ছ তুমি। আর যদি দাম এরকম হয়ে যায় পেঁয়াজ 200 টাকা কেজি, তখন কিন্তু অনেক বেশি যোগান দিয়ে দিবে। এই জন্যই বলছে শুধু উৎপাদনের উপরই যোগান নির্ভর করে না, দামের উপরও যোগান নির্ভর করে। দাম যদি বেশি হয় তাহলে ঘর থেকে বেশি নিয়ে বিক্রি করে, সেই কথাটাই বলছে। সুতরাং চাহিদার মতো যোগানও দামের উপর, হ্যাঁ দামের একটা যোগানও দামের একটা ক্রিয়া বা অপেক্ষক। অর্থাৎ আমরা পড়ছিলাম এরকম, কিউ ডি বা কিউ সমান কিউ ইজ দ্য ফাংশন অফ পি, অর্থাৎ এই যে কিউডি মানে কোয়ান্টিটি ডিমান্ডেড, চাহিদার পরিমাণ হচ্ছে দামের একটা ফাংশন। কার ফাংশন? দামের। পি দামের ফাংশন। এরকম কিউএস কোয়ান্টিটি সাপ্লাইড ইজ দ্য ফাংশন অফ পি, এইটাও কিন্তু এই যে যোগানও কিন্তু, এই যে যোগানও কিন্তু দামের একটা অপেক্ষক। কারণ কি, এই দামের উপরই যোগান নির্ভর করে, নয়তো পণ্য ঘরে থেকে যায়, বাজারে যাবে না। যদি দাম কম থাকে, দাম বেশি হবে পণ্য বেশি যাবে, দাম কম থাকবে পণ্য বাজারে কম যাবে, এরকম একটা ব্যাপার এখানে, সেইটাই বলছে কিন্তু। তাহলে দেখো এইটাই লিখছে, এস ইজ দ্য ফাংশন। হ্যাঁ, কিউএসও লেখা যায়, কিউএসও লেখা যায়, আবার শুধু এসও লেখা যায়। হ্যাঁ, এইরকম লেখা যায় কিন্তু যে কোনোটা। এখানে ওরা এস দিয়ে লিখছে, সমস্যা নাই, এস দিয়ে, এস মানে সাপ্লাই, কিউএস মানে কোয়ান্টিটি সাপ্লাইড, এস সাপ্লাই একই জিনিস এরকম। তাহলে এখানে এস মানে যোগান, পি মানে দাম, এই জিনিসগুলো। আর এই যে একটা চিহ্ন, এটাকে বলে ফাংশন চিহ্ন বা নির্ভরশীলতার চিহ্ন, গণিতের একটা ব্যাপার। এইটা তুমি দেখলা, এইখান থেকে মেয়ার্সের সংজ্ঞাটা পড়বা, রাগনারের সংজ্ঞাটা, হ্যাঁ এই সংজ্ঞাগুলা
না র্যাগনের সংজ্ঞা, তারপর রেগানের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো তোমরা একটু নিজে হচ্ছে রিডিং পড়ে নিতে পারো, খুব জরুরি কিছু না, মূলত এইটাই জরুরি, এইটা যদি তুমি পড়ে নাও তাহলে হয়ে যাবে। এই সংজ্ঞাগুলো বোঝার জন্য একটু পড়ে নিতে পারো। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যোগান এবং মজুদ। যোগান মজুদ এইটাও আমরা প্রথমে গল্পে আলাপ করে ফেলছি। ঘরে যেটা উৎপাদিত পণ্য রেখে দেওয়া হয় সেটাকে মজুদ বলে, আর সেখান থেকে যেটুকু বাজারে বিক্রি করতে নিয়ে যায় সেটাকে যোগান বলে। দেখো তাই বলছে, অর্থনীতি যোগান মজুদ দুইটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে। বিক্রয়যোগ্য মোট পরিমাণকে কি বলে? মজুদ বলে। তুমি ক্ষেত থেকে 100 মণ সরিষা হয়েছে না ঘরে রাখছো, এই 100 মণকেই কি বলা হয়? মজুদ। তুমি বলতে পারো না স্যার, 100 মণ সরিষা হয়েছে, এর মধ্যে 2 মণ তো আমরা সরিষার তেল বানায় খাবো, এই 2 মণ তো তাহলে মজুদ না, এ তো বিক্রয়ের জন্য না। এইটা ভুল ধারণা। তুমি ইচ্ছা করলে এই 2 মণও বিক্রি করে দিতে পারো, বিক্রি করে দিয়ে তুমি সয়াবিন তেল কিনা খাইবা, হ্যাঁ, অন্য তেল, পাম অয়েল কিনে খাবা, তুমি হলো কি এই যে জলপাই তেল, এটাকে কি বলে, অলিভ অয়েল কিনে খাবা, তাহলে তো তোমার 100 মণ সরিষাই বিক্রি হয়ে যায়। ওই চিন্তাটা এখানে মাথায় আনা যাবে না। অর্থাৎ খেতে যা হয়েছে, ঘরে যা জমায় রাখছো, নিয়ে আসছো ক্ষেত থেকে, নিয়ে এসে ঘরে যা উঠাইছো শুকাইছো, এই পুরোটাই বিক্রয়যোগ্য। তাহলে আমরা বলতে পারি কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণ হলো মজুদ, বা মজুদের ইংরেজি হচ্ছে স্টক। এইটুক যেন আমাদের মনে থাকে, মজুদ কাকে বলে। এটা দিয়ে পার্থক্যও পড়তে হবে। সুতরাং তুমি যখন পার্থক্য পড়বা, এই দিকে লিখবা হচ্ছে, এদিকে লিখবা হলো মজুদ, বা এদিকে লিখবা যোগান, বা এদিকে যোগান এদিকে মজুদ লিখবা, তখন তুমি এই যে এই কি মজুদের দিকে মজুদ, এটা যদি মজুদ হয়, এটা যদি স্টক হয়, এসটি স্টক হয়, আর এটা যদি সাপ্লাই হয়, এটা যদি তোমার, এটা যদি স্টক হয় আর এটা যদি সাপ্লাই হয়, তাহলে তুমি এই পাশে স্টক সাপ্লাই, এখানে স্টকের দিকে লিখবা, হ্যাঁ, এই যে এটা লিখবা বিক্রয়যোগ্য মোট পরিমাণকে স্টক বা যোগান বলে, সরি কি মজুদ বলে। আর যোগানের দিকে লিখবা এই যে উপরে এই যেটা পড়ছিলাম, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে, সেইটাই আবার এখানে বলছে, নির্দিষ্ট দামে কোনো দ্রব্য যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ওই দ্রব্যের যোগান বলে। অর্থাৎ এইটা যে পড়ছি এইটাই এখানে লিখছি, তাহলে এই দিকে এইটা লিখে দেব। তারপরে তুমি যাও পরের পরের চিন্তাটায় যাও। পরের চিন্তায় কি বলছে দেখি, আমরা 2টা সংজ্ঞা লিখে ফেললাম। পরে কি বলছে দেখো, পরে বলছে মজুদ ধারণা যোগান অপেক্ষা বৃহৎ বা সমান। এই যে মজুদ, মজুদ মানে এই এই দিকের কথা বলছে। মজুদ প্রথমটুকু, মজুদ বলছে যোগানের কি, যোগানের সমান বা বৃহৎ। হ্যাঁ, মজুদ যোগানের সমান বা বৃহৎ। হ্যাঁ, তোমার ঘরে 100 মণ সরিষা জমায়ে রাখছো ক্ষেত থেকে এনে, এই 100 মণই যদি তুমি বিক্রি করে দাও, তাহলে মজুদ মানে তোমার ঘরে যেটা আছে 100 মণ, এইটা মজুদ। আবার 100 মণই যদি বিক্রি করে দাও, তাহলে যোগানও 100 মণ। অর্থাৎ এই ক্ষেত্রে যোগান এবং মজুদ দুইটা সমান। এই যে এই কথাটা বলছে, এইখানে বলছে সমান সমান। কে কে? মজুদ এবং যোগান সমান। তাহলে যা ঘরে জমাইছো পুরোটাই বিক্রি করে দিলে মজুদ আর যোগান সমান। আর যদি এমন হয় যে 100 মণ সরিষা হয়েছে, তার মধ্যে তুমি 10 মণ বিক্রি করতেছো, তাহলে মজুদ হইল 100 মণ, মজুদ হইল 100 মণ, বাজারে বিক্রি করতেছো 10 মণ। এই ক্ষেত্রে মজুদ কিন্তু বড়। এই যে বলছে বৃহৎ ধারণা, মজুদ কি? বৃহৎ ধারণা। আর যোগান কি? এই ক্ষেত্রে ছোট ধারণা হয়ে যায়। তাহলে তুমি কি করতেছো তার উপরই হয় সমান হবে, নাই কি হয়ে যাবে, মজুদ আর যোগানের ক্ষেত্রে হলো মজুদ বড় হয়ে যাবে, যোগান ছোট হয়ে যাবে। এইটুকু আমরা পড়ে ফেললাম। এই ক্ষেত্রে আমরা এই কথাটা এই পাশে লিখতে পারি, স্টক গ্রেটার দেন নট ইকুয়াল হচ্ছে সাপ্লাই, এই পাশে লিখব স্টক, স্টক গ্রেটার দেন অর ইকুয়াল স্টক সাপ্লাইয়ের সমান। আর এই পাশে আমরা এই কথাটার উল্টা লিখব, এই যে এই কথাটার উল্টা লিখব, এইখানে আমরা লিখব যোগান, যোগান মজুদের সমান বা মজুদ অপেক্ষা এই যে বৃহৎ না লিখে আমরা কি লিখব? ছোট। তাহলে এই কথাটারে ঘুরাইয়ে লিখবো আমরা, এই যোগানের দিকে ঘুরাইয়ে লিখব মজুদ হচ্ছে, মজুদের পাশে লিখছিলাম, এবার যোগানের পাশে লিখব যোগান মজুদের সমান বা মজুদ অপেক্ষা ছোট। ছোট কখন? যখন 10 মণ বিক্রি করে। আর এই লাইনটাকে আমরা এই পাশে যদি লিখি, তাহলে লিখব এসতে যদি আমি সাপ্লাই বোঝাই, সাপ্লাই কি, হ্যাঁ, এই যে স্মলার দেন অর ইকুয়াল হচ্ছে এসটি দ্বারা আমরা স্টক বোঝাচ্ছি যদি, তাহলে যোগান হচ্ছে স্টকের সমান। এই যে এই যে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, নিচে দাগ দিয়ে বোঝাচ্ছি সমান, অথবা এই যে এই চিহ্ন দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে স্মলার দেন। আমরা এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এটা হয় যোগান হচ্ছে মজুদের চাইতেই স্মলার হইতে পারে, বা যোগান হচ্ছে মজুদের সমান হইতে পারে। এই ধারণাটা জাস্ট এইটার উল্টা, এইটার উল্টাটা এই পাশে আমরা লিখে দিলাম। তাহলে এইটুকু আমরা লিখতে পারি। আমরা এখানে কিন্তু 2টা পার্থক্য কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, 2টা পার্থক্য, একটা সংজ্ঞা দিয়ে আরেকটা হচ্ছে বৃহৎ ছোট ধারণা দিয়ে। আরেকটা জিনিস আমরা দেখি নিচে কি আছে এখানে, দেখো মজুদ বলতে বিক্রয়যোগ্য মোট পরিমাণকে বোঝায়
যা দামের উপর বিপরীতভাবে নির্ভরশীল। দামের উপর বিপরীতভাবে নির্ভরশীল অর্থাৎ দাম কমলে কি বলছে দেখো, মজুদ বলতে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে বোঝায় যা দামের উপর বিপরীতভাবে নির্ভরশীল। মজুদ বলতে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে বোঝায় যা মজুদ মজুদ বলতে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে বোঝায়। আচ্ছা, এটা তো আমরা বুঝি, মজুদ মানে কি বিক্রয়যোগ্য, পরে সংজ্ঞা থেকেই পড়লাম। আর এরপরে কি বলছে, যা দামের উপর বিপরীতভাবে নির্ভরশীল। দামের উপর বিপরীতভাবে নির্ভরশীল। যদি তোমার দাম হচ্ছে দাম যদি কমে যায় তাহলে মজুদের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য বলছে বিপরীতভাবে। এই যে বিপরীতভাবে, বিষয়টা একটু ভাবতে হবে। দাম যদি কমে যায় মজুদ তোমার বেড়ে যাবে, আর যদি দাম এই দাম দাম যদি কমে যায়, দাম কোনো জিনিস কমে যায়, তোমার বাবা বাজারে নিয়ে বিক্রি করবে না, তখন ঘরে মজুদ বেশি থাকবে। আর যদি দাম বেড়ে যায় তাহলে ঘরে মজুদ কমে যাবে, বিক্রি হয়ে যাবে। অর্থাৎ পেঁয়াজ যদি 200 টাকা 300 টাকা কেজি হয়ে যায় তাহলে ঘরে মজুদ কমে যাবে এবং বাজারে বিক্রি হয়ে যাবে। অর্থাৎ দাম বেশি মজুদ কম। আর যদি এমন হয় পেঁয়াজ 10 টাকা কেজি 5 টাকা কেজি, দাম কম, তাহলে সেই ক্ষেত্রে দাম হচ্ছে তোমার কম, আর সেই ক্ষেত্রে মজুদ কি হবে, ঘরে বেশি, ক্ষেত থেকে উঠবে সব ঘরে মজুদ হবে, বিক্রি করবে না। আর যদি উল্টাটা হয় যে দাম বেশি, তাহলে সব কি করবে, যখন বিক্রি করে দিবে তখন ঘরে কিন্তু মজুদ এই কমে যাবে, এই পুরা ঘর ভরে থাকবে না, অল্প একটু এদিকে নিচে অল্প একটু অবিকৃত থাকবে, বিক্রি করবে না। অর্থাৎ এটা বিপরীত সম্পর্ক। একটু বুঝতে সময় লাগলো, যেন এটা আমরা এভাবে বুঝতে চেষ্টা করি। তারপরে তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম। এইটা আমরা দামের সাথে আমরা বলতে পারি মজুদের সম্পর্ক দামের সাথে বিপরীতভাবে নির্ভরশীল, বা মজুদের সাথে দামের বিপরীত সম্পর্ক। আর যোগানের ক্ষেত্রে লিখব, যোগানের সাথে দামের হচ্ছে বিপরীত না, সমমুখী সম্পর্ক, সমমুখী বা ধনাত্মক। এইখানে লেখা নাই, আমার এই কথা শুনে লিখে নিবা। যোগানের দিকে লিখব যোগান ও দামের মধ্যে সমমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাজারে বাড়ে। ব্যতিক্রম আসছে, সেটা আমরা পরে আরেকদিন পড়ব, তোমার মনে ব্যতিক্রমটা আসতে পারে, সেটা আমরা পরে পড়ব। দাম বাড়লে মজুদ হ্রাস পায়, অর্থাৎ দাম বাড়লে মজুদ, অর্থাৎ এই যে আগের কথাটাই বলছে, বিপরীত সম্পর্ক যে সেটারই বলছে, দাম বাড়লে মজুদ হ্রাস পায়। তুমি এই যে বিপরীত সম্পর্ক না লিখে এই পাশে বিপরীত সম্পর্ক না লিখে এটাও লিখতে পারো, দাম বাড়লে মজুদ হ্রাস পায়। দাম যদি বেড়ে যায় তোমার ঘরে, কুরবানির সময় কিন্তু একটা জিনিস দেখা যায় যে গরু 50,000 টাকার গরু 1 লাখ, গরুর অভাব, বাজারে গরুই নাই, তখন কিন্তু এই যে বাজারে নিয়ে গেছিল একটা বিক্রি করতে, ওইটা তো বিক্রি করে আইসা গোয়াল ঘরে যারও দুধের গরু বাছুর টাছুরা ছিল আরও 5টা, এগুলো বিক্রি করে দেয়। তাহলে গোয়াল ঘরে থাকার কথা 5টা, এখন কিন্তু দাম বেড়ে যাওয়াতে 3টা নিয়ে বিক্রি করে দিছে, তাহলে থাকে কয়টা, 2টা। অর্থাৎ দাম বাড়লে গোয়াল ঘরে গরুর মজুদ কমে যাচ্ছে, এইরকম সেটাই বলছে। এটা মজুদের দিকে আমরা লিখবো। আর এই পাশে উল্টা লিখবো যে এই যে দাম বাড়লে এই মজুদ হ্রাস পায়, মজুদ না লিখে লিখবো আমরা যোগান বৃদ্ধি পায়। মজুদের ক্ষেত্রে তো লিখবো এই পাশে, যোগানের ক্ষেত্রে আমরা কি লিখবো, এই পাশে লিখবো যে দাম বাড়লে যোগান বৃদ্ধি পায়। এইটা আরেকটা হলো। তাহলে আমরা এইখানে 3টা পেয়ে গেলাম। তারপরে মজুদের যে অংশ যোগান রূপে গণ্য হয় তা নির্দিষ্ট সময় ও দামের প্রেক্ষিতে নির্ধারিত হয়। মজুদের যে অংশ যোগান রূপে গণ্য হয় তা কোনো নির্দিষ্ট সময় দামের প্রেক্ষিতে নির্ধারিত। হ্যাঁ, মজুদ 100 মণ আছে, তার মধ্যে তুমি 10 মণ বেচবা না 5 মণ বেচবা, এই যে নির্ধারিত হয়, তার মানে এইটা ঠিক হয় 100 মণের থেকে তুমি 5 মণ বেচবা না 2 মণ বেচবা না 6 মণ বেচবা, এটা ঠিক হয় বাজারে দাম কেমন। ধরো তোমার 1000 টাকা লাগবে, এখন লাগবেই আজকে, দাম যদি 500 টাকা মণ হয় তাহলে 2 মণ তোমাকে বিক্রি করতেই হবে। আর যদি এমন হয় যে 1000 টাকা মণ, তাহলে 1 মণ বিক্রি করলে এই দামের দ্বারাই নির্ধারিত হয় তুমি কতটুকু বিক্রি করবে। তাহলে আমরা বলতে পারি যে যোগান নির্ধারিত হয় দামের দ্বারা, এইটা এই পাশে লিখতে পারি। আর মজুদ নির্ধারিত হয় কি দ্বারা, আমরা সেইটাও বলতে পারি যে মজুদ নির্ধারিত হয় দামের কথা না বলে আমরা বলতে পারি উৎপাদনের দ্বারা, এইটাও আমরা বলতে পারি। তাহলে আরেকটা বলতে পারি মজুদ নির্ধারিত হয় উৎপাদন দ্বারা, আর যোগান নির্ধারিত হয় দামের দ্বারা, বা যোগান নির্ধারিত হয় মজুদের উপরে, এইভাবেও বলতে পারি। 2টা কথা মনে রাখো, মজুদ নির্ধারিত হয় উৎপাদনের দ্বারা সরাসরি, আর যোগান নির্ধারিত হয় সরাসরি কার উপরে, তোমার মজুদের উপরে নির্ভর করে। এইটা 4 নম্বর আমরা বলতে পারি। আমরা এইখানে এইটুকু বলতে পারি। আরেকটা জিনিস একবারে নিচে আসছে, দেখো নিচে, এটা আমি একদম নিচে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এইটা, মজুদ একটা স্থির ধারণা অর্থে ব্যবহৃত হয়। আর যোগান ফ্লো, যোগান মানে তোমার মজুদ থেকে যেটা বাজারে চলে যাচ্ছে, মানে গতিশীল অংশ, স্থির হয়ে ঘরে থেকে যাচ্ছে না, যেটা বাজারে যাচ্ছে,
এইটাকে এই জন্য বলছে ফ্লো ধারণা। আর যেটা ঘরে স্থির হয়ে পড়ে থাকে সেটাকেই বলা হচ্ছে মজুদ। তাহলে এইটা দিয়েও আরেকটা আমরা এইরকম 4টা বা 5টা পার্থক্য পাই, এর চাইতে বেশি পার্থক্য আর এখানে বানানো সম্ভব না। তাহলে এইটার পরে আমরা আজকে আরেকটা ছোট্ট জিনিস দেখব, সেটা হচ্ছে যোগান বিধি। যোগান বিধি কাকে বলে দেখো, যোগান বিধিটা শেষ করে দিব আমরা অল্প সময়ের মধ্যে। তাহলে যোগান বিধিটা নিচে আসছে আমাদের, যোগান বিধিটা আমরা দেখি একটু, যোগান বিধিটা আমাদের যোগান বিধি। আচ্ছা, এইখানে দেখো এই কথাগুলো আমরা একটু রিডিং পড়ি। যোগান উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, যোগান তো উৎপাদনের সাথেই, প্রথমে উৎপাদন হয়, পরে মজুদ হয়, পরে যোগান হয়। তাহলে মাঝখানের মজুদটাও যদি আমরা একটু অমিট করে রাখি, তাহলে বলতে পারি উৎপাদনের উপরেই যোগান নির্ভরশীল। কিন্তু উৎপাদন কার কার উপর নির্ভরশীল? উৎপাদন নির্ভরশীল অনেক কিছুর উপর। আবহাওয়ার উপর নির্ভরশীল, বন্যা হইলে, খরা হইলে, শিলাবৃষ্টি হলে উৎপাদন কমে যাবে, সার পানির দাম বেশি হলে উৎপাদন কমে যাবে, বীজের দাম বেশি হলে উৎপাদন কমে যাবে, চাহিদা কম হইলে উৎপাদন কমে যাবে, অনেক কিছুর উপর নির্ভরশীল। তারপরে যদি তুমি হাতে হাতে এই জমি চাষ করে, হাতে বা চাষ না করেই যদি তুমি উৎপাদন করো, বীজ বপন করে উৎপাদন করবে, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে, কীটনাশক বা সার এইসব ব্যবহার করলে উৎপাদন বেশি হবে। তাহলে এই রকম সময়ের উপর, যেই সময়ে সময়ে টমেটো যেই সিজনে, শীতের সিজনে হয় বেশি আর গরমের সিজনে কম হয়, বা ধান যেই সিজনে হয় ওই সিজনে না করে অন্য সিজনে লাগাও, আম যেই সিজনে হয়, আমের সিজন ছাড়া অন্য সিজনে কাটিমো নেই সেই আম হয়, কিন্তু বাজারে অত একবারে সয়লাভ হয়ে যায় না, কিন্তু এরকম সময়ের উপরেও নির্ভর করে, সেটাই বলছে। তাহলে আমরা বলছি যোগান উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। যোগান কার সাথে? উৎপাদনের সাথে, এটা তো আমরা বুঝে গেছি। এই কারণে কোনো দ্রব্যের যোগান অনেক বিষয়ের উপর নির্ভরশীল। কেন? যোগান যেহেতু উৎপাদনের উপর নির্ভরশীল, আর উৎপাদন যেহেতু অনেক 10-20টা উপরের নির্ভরশীল, তাহলে উৎপাদন যেই 10-20টা জিনিসের উপর নির্ভরশীল, যোগানও ওই 10-20টার উপর পরোক্ষভাবে কিন্তু নির্ভরশীল। হ্যাঁ, উৎপাদন যদি আবহাওয়ার জন্য কম হয়, তাহলে আবহাওয়ার জন্য যোগানও কম হয়ে যাবে, এইরকম একটা বিষয়। তাহলে দেখি আমরা এখানে কয়েকটা নাম দিছে, দেখো এখানে কয়েকটা নাম দিয়ে দিচ্ছে। বলছে দ্রব্যের দামের উপর নির্ভরশীল। উপকরণ মানে ধান উৎপাদন, পাট উৎপাদন করতে যেই সার, বীজ, কীটনাশক লাগে। কারিগরি জ্ঞান মানে হচ্ছে এইখানে তোমার যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, বা হ্যাঁ কৃষক এই উৎপাদন সম্পর্কে তার জ্ঞান বুদ্ধি আছে কিনা। এখানে কারিগরি বলতে মূলত বোঝাবে ট্রাক্টর, আধুনিক সেচ পাম্প, তারপরে কীটনাশক স্প্রে করার মেশিন, সার ছেটানোর, এই ধরনের বিষয়গুলো। তারপরে হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার উপরও, হ্যাঁ আবহাওয়া খারাপ হলে, শিলাবৃষ্টি হলে ধানের উৎপাদন নষ্ট হয়ে যায়। আবহাওয়া ভালো হলে ফুলকপি, সবজি, টমেটোর উৎপাদন ভালো হয়, পেঁয়াজের উৎপাদন ভালো হয়। সময়ের উপর, হ্যাঁ সময় মানে মৌসুমে উৎপাদন বেশি হয় কম হয়। উৎপাদনের উপর আরোপিত কর, হ্যাঁ ধরো সার, যেই সার সাদা ইউরিয়া সার আমরা কিনি 20 টাকা কেজি, এটার উৎপাদন খরচ 50 টাকা কেজি। সরকার হইলো এটা 20 টাকা দিয়ে বিক্রি করতে বলে, আর 30 টাকা সরকার ভর্তুকি দেয়, অর্থাৎ সরকার নিজের পকেট থেকে দিয়ে দেয়। তাই কৃষকরা দাম কম বলে বেশি কিনতে পারে, বেশি কিনতে পারে বলে তারা খেতে বেশি দিতে পারে, উৎপাদন বেশি হয়। এইখানে যদি উল্টা ট্যাক্স আরোপ করতো যে 50 টাকার সার আর 10 টাকার ট্যাক্স দিবা, 60 টাকা, তাহলে সার কম কিনতো, সার কম কিনলে খেতে কম দিত, খেতে কম দিলে উৎপাদন কম হইতো। এইরকম কর ভর্তুকির উপর, কর শুধু বলছে ভর্তুকির উপরও নির্ভর করে যোগান। ভর্তুকি মানে সরকার যেই টাকা নিজের পকেট থেকে ভরে দেয়, আর কর মানে যেই দাম তার সাথে যদি আরও 10 টাকা 5 টাকা সরকার অ্যাড করে দেয় যে এই টাকা আমাকে দিয়ে দিবা, তাহলে দাম বেড়ে যায়, ভর্তুকি দিলে দাম কমে যায়, এরকম। এইখানে দেখো এই জিনিসগুলাকেই একটু একটু হাইলাইট করছে, কেমন আমি একটু দেখাই তোমাকে। দেখো এইখানে বলছে এই যে কিউএসএক্স, কিউএসএক্স, কিউএসএক্স মানে কি? কিউএসএক্স মানে কি সেটা একটু আমাদের জানতে হবে। কিউ মানে কোয়ান্টিটি, এস মানে সাপ্লাই, আর এক্স মানে এক্স দ্রব্য, একটা এক্স যে কোনো একটা দ্রব্যকে বুঝাইছে সেটা। আর এই যে এটা ফাংশন চিহ্ন, নির্ভর করে পিএক্স, পিএক্স মানে এক্স দ্রব্যের দামের উপরে নির্ভর করে যোগান। অর্থাৎ এক্স দ্রব্যের দাম যদি বেশি হয় বাজারে যোগান বেশি হবে, এক্স দ্রব্যের দাম যদি কম হয় তাহলে এই যে এক্স দ্রব্যের পি যদি, পি মানে প্রাইস, দাম যদি বেশি হয় তাহলে যোগান বেশি হবে, আর পি যদি কম হয় যোগান কম হবে। তারপরে পিআই, পিআই মানে কি দেখো, পিআই মানে হচ্ছে এখানে, পিআই মানে কি বলছে দেখো, ইনপুট, আই মানে ইনপুট, আই মানে কি ইনপুট, ইনপুট মানে হচ্ছে কাঁচামাল, এই যে ইনপুট বা উপকরণের দাম। আর টি মানে হচ্ছে, হ্যাঁ আমরা বলছিলাম কারিগরি জ্ঞানের উপর নির্ভর করে, সেইটাও এখানে লিখছে। এফএন মানে হচ্ছে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান, হ্যাঁ খরা, আবহাওয়া, এগুলোর উপর নির্ভর করে। টি মানে সময়, টি মানে সময়, ট্যাক্স মানে কর, এই জিনিসগুলোর উপর নির্ভর করে। এটা আমরা যখন
যোগানের নির্ধারক পড়ব তখন আমরা এটা বিস্তারিত পড়ব, ঠিক আছে। তবে এই যে সবগুলা কি স্থির ধরে নিলে শুধু এই পি এক্সের উপর নির্ভর করে, এইটাও এখানে সব কিছু বাকিগুলো স্থির ধরে নিলে দেখো যোগানটা নির্ভর করে পি এক্সের উপরে। এরকম সংক্ষেপেও আমরা এটাকে লিখতে পারি। যখন আমরা ব্যবহার করব তখন এতগুলা না লিখে আমরা এরকম সংক্ষেপে শুধু পি এক্সের উপর নির্ভরশীল দিয়ে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা একটু সরাসরি চলে যাই যে ইয়েটা কাকে বলে। যদি সংজ্ঞা আকারে পড়ি যে যোগান বিধি কাকে বলে, সংজ্ঞা আকারে পড়ি, তাহলে আমরা দেখি একটু। নর্মালি তুমি আমাকে বলো তো যে দাম বাড়লে তোমার বাবা বাজারে বেশি বিক্রি করবে জিনিস নিয়ে, আর দাম যদি কম থাকে তাহলে কম বিক্রি করবে। অর্থাৎ সম্পর্কটা কি? দাম বাড়লে যোগান বেশি, দাম কমলে যোগান কম। সেই জিনিসটা এইখানেই দেখো, এটা নিচে বলছে দেখো, অন্যান্য অবস্থায় স্থির থাকলে উচ্চতর দামে যোগানের পরিমাণ বেশি হয় এবং নিম্নতম দামে যোগানের পরিমাণ হ্রাস পায়। দাম ও যোগানের পরিমাণের এইরূপ ক্রিয়াগত সম্পর্ককে যোগান বিধি বলে। আমি আরেকবার পড়ি, এইখানে দেখো কি বলছো, অন্যান্য অবস্থায় স্থির থেকে। এই যে আমরা এইখানে বলছিলাম এই যে অন্য সব স্থির থাকবে, এগুলা শুধু এই দামটাকে বিবেচনা করবো এই দ্রব্যের, তাহলে কি হয়? অন্যান্য অবস্থায় স্থির থেকে উচ্চতর দামে মানে হচ্ছে দাম অনেক বেশি, উচ্চতর দাম মানে হচ্ছে দাম অনেক বেশি, আর নিম্নতর দাম মানে হচ্ছে কম দামে। তাহলে দাম বেশি হইলে যোগান বেশি হবে, দাম কম হইলে যোগান কম হবে। এই যে সম্পর্ক, এটাকে যোগান বিধি বলে। আমি যদি নিজের মতো করে বলি তাহলে আমি বলতে পারি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এইটা থেকে তোমরা লিখে নিতে পারো আমার কথাটা থেকে, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই বিপরীত সম্পর্ককে যোগান বিধি বলে। আমি আরেকবার বলছি, দাম এবং যোগানের এই বিপরীত সম্পর্ককে যোগান বিধি বলে। পুরোটা আরেকবার বলি, অন্যান্য অবস্থা স্থির বা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই বিপরীত সম্পর্ককে যোগান বিধি বলে। আরেকবার বলছি, অন্যান্য অবস্থা স্থির বা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। অর্থাৎ সরি, আমি এখানে বারবার বিপরীত সম্পর্ক বলতেছি, শব্দের কারণে সমস্যা হচ্ছে। আবার বলছি, অন্যান্য অবস্থায় স্থির বা অপরিবর্তিত থেকে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। অর্থাৎ দুইটা একই দিকে যাচ্ছে, দাম যদি কমে যায় যোগানও কমে যায়, দাম যদি বেড়ে যায় যোগানও বেড়ে যায়, দুইটা একই দিকে যাচ্ছে। এই জন্য এটা বিপরীত না বলে আমি বারবার ভুল বলতেছিলাম, হ্যাঁ, যে এটা হবে কি, বিপরীত না হয়ে হবে সমমুখী সম্পর্ক। এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। লাস্টলি আরেকবার বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম এবং যোগানের এই বিপরীত সম্পর্ককেই যোগান বিধি বলে। আচ্ছা, শেষ দিকে এই বিপরীত বলে ফেলছিলাম। আসলে এই কলেজের মাঠে প্রচণ্ড সাউন্ডে কেউ বাজাচ্ছে, সাউন্ড বক্স, হ্যাঁ, তারা হয়তো জানেন আমি ক্লাস নিচ্ছি এই কারণে। আচ্ছা, এটা তোমরা একটু সংশোধন করে নিবা। আজকের মতো এই পর্যন্তই ক্লাস। হ্যাঁ, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।